আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দীনেশ ত্রিবেদী অনেক কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে একটা শব্দ উচ্চারণ করেন নাই। শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশ রুষ্ট, ক্ষুব্ধ এ বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেন নাই। শেখ হাসিনার বিষয় নিয়েই কোনো শব্দ উচ্চারণ না করে ভারতের রাষ্ট্রদূত আবারও সে বার্তাটাই সম্ভবত দিতে চাইলেন যে বাংলাদেশকে এখন শেখ হাসিনার ইস্যুকে পাশে রেখে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক গড়তে হবে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে রুটিন একটা সাক্ষাৎ ভারতের রাষ্ট্রদূতের, সেটা এমন আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হয়ে উঠল এবং এর আগে থেকে কয়েকদিন ধরে যেভাবে সংবাদ শিরোনামে থাকলো এবং যেদিন সাক্ষাৎটি ঘটছে, একজন রাষ্ট্রদূত এসেছেন নতুন দায়িত্ব নিয়ে একটি দেশে, সরকার প্রধানের সঙ্গে তার দেখার বিষয়টা একেবারে একটা রুটিন ঘটনা। অথচ বিএনপি সরকার, তারেক রহমান সরকার ভারত সরকারকে শিক্ষা দিতে গিয়ে এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎটাকে অনেক দিন ধরে ঝুলিয়ে রেখে শেষ পর্যন্ত রীতিমতো ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের এক রকমের ধমক খেয়ে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী, দুদফা, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে একের পর এক মন্ত্রীরা দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শুরু করার পর এখন যখন অবশেষে সেই জুন মাসের ২১ তারিখ পরিচয়পত্র পেশ করে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর অবশেষে এসে আগস্ট মাসের ১০ তারিখে যখন দীনেশ ত্রিবেদী সাক্ষাতের সুযোগ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, তখন সত্যি বিষয়টা ভীষণ চমকপ্রদ আর আলোড়ন সৃষ্টিকারী হয়ে উঠল। রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার এই সাক্ষাতে কি আলাপ হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সে বিষয়ে কিছু জানানো হয় নাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ফেসবুক পেজ, সেখানে বৈঠকটি শুরু হওয়ার পরপরই দীনেশ ত্রিবেদী এবং প্রধানমন্ত্রীর মধ্যকার একটা খুব আন্তরিক ছবি দিয়ে এবং তারপর তারা বৈঠক করছেন এই ছবি দিয়ে এটা যে একটা সৌজন্য সাক্ষাৎ এবং সেই সৌজন্য সাক্ষাৎটি শুরু হয়েছে সেটা জানানো হয়েছিল। এই সাক্ষাতের পর সরকারি বার্তা সংস্থা বাসস যে সংবাদ বিজ্ঞপ্তি সব সংবাদ মাধ্যমে পাঠিয়েছে, সেখানে তারা বলেছেন যে বাংলাদেশ এই বৈঠকে সরাসরিভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে বলেছে যে বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। এখন শেখ হাসিনার প্রত্যর্পণ কিংবা হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে আবার ভারতের রাষ্ট্রদূত ওই বৈঠক সেরে বেরিয়ে এসে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেন না। একটা ভিডিও প্রকাশ করা হয়, ধারণা করি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সেই ভিডিওটি প্রকাশ করা হয়। সেই ভিডিওতে দেখা যায় দুইজন খুব আন্তরিকতাপূর্ণভাবে একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। ভারতের রাষ্ট্রদূত, যাকে ভারত মন্ত্রী পদমর্যাদায় পাঠিয়েছেন, যিনি কিনা ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন দুদফা এবং যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠজন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, এবং এই বিজেপি নেতাকে যে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে প্রধানমন্ত্রী মোদী নিযুক্ত করেছেন, তখন ভারতের রাজনীতি এবং প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্তটা যারা বোঝেন তাদের অনেকেই বলছিলেন যে প্রধানমন্ত্রী মোদী আসলে চেয়েছেন এমন একজনকে পাঠাতে যিনি ঘনিষ্ঠজন তার এবং যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনৈতিক ব্যক্তিত্ব না, যিনি এক রকমের সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে আবারও চাঙ্গা করে তুলতে কাজ করবেন এবং যার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর যোগাযোগ থাকবে, মানে নানা রকম ব্যুরোক্রেসি, নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে তাদের মধ্যে যোগাযোগ হতে হবে না। তো প্রধানমন্ত্রী মোদীর এমন একেবারে ব্যক্তিগত পছন্দে পাঠানো বর্ষিয়ান রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে আসবার পর কিন্তু প্রায় ২ মাস সময় লেগে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে। যে ভিডিওটা প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুজনে খুব আন্তরিকতাপূর্ণ পরিবেশে কথা বলছেন। দীনেশ ত্রিবেদী একটা শাল তুলে দিচ্ছেন এবং দুজনে যে হাত জড়াজড়ি করে একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন, প্রধানমন্ত্রীর দফতর থেকেও কিন্তু সেই ছবিটাই প্রকাশ করা হয়েছে। তো সেই বৈঠক শেষে বেরিয়ে এসে দীনেশ ত্রিবেদী সুনির্দিষ্ট কি বিষয়ে কথা হলো সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বারবার বলেছেন তিনি পরিচিত হলেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, এ কথাটা বারবার বললেন। প্রধানমন্ত্রী ভীষণ হাম্বল একজন মানুষ, গ্রাউন্ডেড একজন মানুষ, একজন বিনয়ী মানুষ, সেটা বললেন। বললেন তিনিও একজন জনগণের মানুষ, যেটা গতকালকেও এক দফা সাংবাদিকদেরকে বলেছিলেন দীনেশ ত্রিবেদী। তিনিও জনগণের মানুষ, এবং দীনেশ ত্রিবেদী মনে করালেন আমিও তো কূটনীতিক না, আমিও একজন রাজনীতিবিদ, কাজেই আমরা দুজনেই জনপ্রতিনিধি হিসাবে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলাম, এবং দুই দেশের মধ্যে মানুষের সম্পর্ক উন্নয়ন, মানুষের জন্য একটা ভালো সম্পর্ক বজায় রাখা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা তারা প্রত্যেকেই বোঝেন। এবং মানুষের পালসটা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও খুব ভালো বোঝেন, কারণ তিনিও জনগণের মানুষ বটে। দীনেশ ত্রিবেদী বেরিয়ে এসে বলেছেন যে তারা তো আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছে। তার অবস্থা দেখে সেই আব্বাস উদ্দিনের সেই গানটার কথা মনে পড়ছে, ফান্দে পড়িয়া বগায় কান্দেরে। কথা ছিল 2030 সাল পর্যন্ত প্রধান উপদেষ্টা থাকবেন, তারপরে নির্বাচিত সরকার এলে তিনি আমৃত্যু রাষ্ট্রপতি থাকবেন। কিন্তু বাইডেনের পরাজয় কিংবা বাইডেনের দলের পরাজয়, বিশ্বব্যাপী যুদ্ধ, বাণিজ্য নিয়ে জটিলতা, সবকিছু মিলে এমন একটা গুবলেট অবস্থার সৃষ্টি হলো যে বাংলাদেশে ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল। সেই যে রিসেট বাটন চেপে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা কিংবা শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজড বলা, ডক্টর ইউনূসের সামনে তখন ছিল প্ল্যান বি। প্ল্যান বি হলো তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাকে রাষ্ট্রপতি করা হবে। এতদিনে নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে এই যাত্রায় ডক্টর ইউনূসের আর রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না। তাহলে কি প্ল্যান সি? প্ল্যান সি ছিল যে বাংলাদেশ ডক্টর ইউনূসের নাম জাতিসংঘের মহাসচিব প্রার্থী হিসেবে প্রস্তাব করবে এবং তাকে এই পদে জিতিয়ে আনার দায়িত্ব বাংলাদেশের। এই লক্ষ্যে তার যে ইন্টারন্যাশনাল লেভেলের লবিং সেগুলো তো ছিলই, এর পাশাপাশি প্রচুর অর্থ খরচ করে তিনি একটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিলেন। কিন্তু যখন জাতিসংঘ মহাসচিবের ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশিত হলো, তখন দেখা গেল যে সেখানে বিশ্ব বাটপার ডক্টর ইউনূসের নাম নেই। এতে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ডক্টর ইউনূস এই লবিস্ট ফার্মের কাছে টাকা ফেরত চেয়েছিলেন। লবিস্ট ফার্ম তখন বলেছে বেশি বাড়াবাড়ি করলে সবকিছু ফাঁস করে দেবে। সেই যে নিউ ইয়র্কে ক্লিন্টনের সামনে তিনি মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন, সেই মিটিংয়ে তিনি আরো অনেক গোপন কথা, অনেক স্বীকারোক্তি দিয়েছিলেন, তার মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি সংগঠনের নামও বলেছিলেন। এই সব কিছুর রেকর্ড একটি এজেন্সির কাছে আছে। সব মিলে আমি বলেছিলাম 2-3 দিন আগে বুকে ব্যথা নিয়ে, চোখে জল নিয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো এই হলো ডক্টর ইউনূসের পরিণতি। ডক্টর ইউনূসের এই বিপর্যয়ে দেখলাম অনেকেই খুব মজা পাচ্ছে। আবার পত্রিকায় দেখলাম গতকাল রয়ের প্রধান মিস্টার পরাগ জৈন সহ 4 জন এসেছে, তার আগে 3 জন এসেছিল এবং আজকে আরো 16 জন এসেছে, মোট 23 জনের টিম। এরা বাংলাদেশের ডিজিএফ এর আমন্ত্রণে এসেছে এবং এই টিম বাংলাদেশ, মিয়ানমার, ভারতের 12টি খুব স্পর্শকাতর স্পট ভিজিট করবে। এছাড়া বাংলাদেশের হাতে তারা 161 পৃষ্ঠার একটি রিপোর্ট তুলে দেবে, যেখানে লস্করে তৈয়বার মতো আন্তর্জাতিক জঙ্গি সন্ত্রাসী সংগঠনের নাম রয়েছে, তাদের কল রেকর্ড রয়েছে, তাদের অনুকূলে তহবিল পাঠানো হয়েছে যে ফান্ড ট্রান্সফার, সেই ডকুমেন্ট রয়েছে, স্যাটেলাইট ইমেজ সহ অনেক ইমেজ রয়েছে। এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে এর আগেও বলা হয়েছে যে বাংলাদেশে বিভিন্ন রকমের জঙ্গি তৎপরতা চলছে, তো এবার সেই বিষয়গুলো তাদের হাতে তুলে দেবে। এবার আমরা একটু কথা বলি। আমি আগেই কিন্তু বলেছিলাম যে আজকে দীনেশ ত্রিবেদীর সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠক হবে এবং সেই বৈঠকটি হয়েছে। সেই বৈঠক শেষে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান একটি সংবাদ সম্মেলন করেছেন। আমি সংবাদ সম্মেলনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ একটু দেখাবো। আমি গণক না, সুতরাং বলতে পারবো না কোন দিন এটা হচ্ছে।
যে প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি। 5 আগস্টের ব্যাপারে আমাদের যে পজিশন আমরা ক্লিয়ারলি বলে দিয়েছি এবং সেটা গুরুত্বের সঙ্গে অনুধাবন করেছেন ভারতীয় কর্তৃপক্ষ। সেটা আমাকে গতকালকেও তারা জানিয়েছেন, আজকেও তারা প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগতম জানিয়েছেন। হাইকমিশনার মাননীয় প্রধানমন্ত্রীকে গত সপ্তাহগুলোতে বাংলাদেশে তার অভিজ্ঞতা সেটা তুলে ধরেছেন। তিনি বাংলাদেশে এসে অত্যন্ত আনন্দিত, সেই কথা আমাদেরকে জানিয়েছে। এছাড়া সংক্ষেপে কিছু বিষয় এসছে। দণ্ডপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। জীবনে তো আপনারা নিশ্চয়ই অনেক সংবাদ সম্মেলন দেখেছেন, কিন্তু এরকম সংবাদ সম্মেলন দেখেছেন যেখানে স্পিকার ভীষণ নার্ভাস, শেখ হাসিনার প্রত্যর্পণের কথা বলতে গিয়ে প্রত্যাবর্তনের কথা বলেছেন। এবং আমি আরো অবাক হয়েছি মিস্টার হুমায়ুন কবিরকে দেখে। তার সেই ভুবন ভোলানো হাসিটা ছিল না, তিনি একদম মুখ গম্ভীর করে, আমাদের চিরচেনা হুমায়ুন কবির না। তার মানে কি হয়েছে, এত নার্ভাস কেন ডক্টর খলিল কিংবা মিস্টার কবির? এই বৈঠকে যে আলোচনাগুলো হয়েছে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া বা হাদির হত্যাকারীকে ফেরত চাওয়া, ভারত কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছে শেখ হাসিনা তাদের কাছে কি প্রোটোকল নিয়ে আছে। তো সেখানে এইসব প্রত্যর্পণ ফিরিয়ে দেওয়া, এগুলো ভারত আগেও গুরুত্ব দেয়নি, আজও গুরুত্ব দেয়নি। বরং এই মিটিং এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ডক্টর খলিল কিন্তু সেগুলো নিয়ে কথা বলেননি। এই মিটিং এ আলোচনা হয়েছে পলিটিক্যাল ইনক্লুসিভনেস নিয়ে। এই মিটিং এ আলোচনা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে। এই মিটিং এ আলোচনা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে। এবং সবশেষে তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আগামী সেপ্টেম্বর 12 এবং 13 তারিখে যে ব্রিক্সের সম্মেলন হবে ভারতে, সেখানে যাবার জন্য অনুরোধ করা হয়েছে। আমার সূত্র নিশ্চিত করছে যে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন আগামী মাসে 12-13 তারিখের যে সম্মেলন। এদিকে তারেক রহমান যেন ব্রিক্সের এই সম্মেলনে ভারতে না যান, সেটি ঠেকানোর জন্য বাংলাদেশে যেসব পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএস এর পেইড এজেন্টরা আছে এবং মিডিয়ায় যে গ্যাং অফ 4 আছে, এই গ্যাং অফ 4 আপনারা নিশ্চয়ই চেনেন। তাদের দুজনের অফিস পুড়িয়ে দিয়েছিল তৌহিদি জনতা। আর একজন সেই অফিসে দেখতে গিয়ে মানুষের হাতে হেনস্থা হয়েছিলেন। আর একজনের কথা আপনারা জানেন, যাকেও আমি মাঝে মধ্যে ধরিয়ে দিই তার মিথ্যে তথ্য এগুলো নিয়ে। তো এই গ্যাং অফ 4 আইএসআইয়ের মাল খেয়ে এখন দেখবেন যে খুব উঠে পড়ে লেগেছে যে তারেক রহমান ভারতে যাচ্ছেন না। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে তারেক রহমানের অফিস থেকে তার আসন্ন সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রেডি করতে বলেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্যে কাজ করছে। সো এখন পর্যন্ত যে তথ্য, তাতে তারেক রহমান যাচ্ছেন। কিন্তু আমি আগেও বলেছি যে তারেক রহমান গেলে লাভ, না গেলে আরো লাভ। এবং যাকে বলে মাইন্ডকার চিপা, তারেক রহমান এমন চিপায় পড়ছে যে তার এখন ভারতে যাওয়া উচিত। কারণ সার্জিও গৌর পর্যন্ত তাকে বলে গেছে ভারতে যেতে। আবার ভারত থেকে বলা হয়েছে। আবার বাংলাদেশের সেই পাকি দালালগুলো তারা অলরেডি দেখবেন মিডিয়ায় বলছে যাবে না। আবার ডক্টর খলিল বলছে সিদ্ধান্ত হয়নি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তো জানার কথা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সম্ভাব্য সফর নিয়ে প্রস্তুতি চলছে। তাহলে ঘটনা কি ঘটবে এটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সবশেষে একটা রেকর্ডের খবর দিই। দীর্ঘদিন পরে আজ বাংলাদেশে 3671 মেগাওয়াটের লোডশেডিং হয়েছে, যা সমসাময়িক কালে একটি রেকর্ড। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ভাই।
প্রিয় বন্ধুরা, প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে আগে বিশ্ব নেতাদের মধ্যে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ওঠারও আগে, নির্বাচনের ফলাফল পূর্ণাঙ্গভাবে প্রকাশের আগেই কিন্তু তাকে ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন, ফেসবুকে পোস্ট দিয়ে এই ঐতিহাসিক বিজয় যে তারেক রহমানের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রকাশ সেটা বলেছিলেন। এবং ফেব্রুয়ারিতে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে একটা চিঠি পাঠিয়ে স্ত্রী কন্যা সহ ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন। এরপর গত মাসে আরেক দফা বিমস্টেক সভাপতি হিসেবে তারেক রহমানের কাছে আমন্ত্রণ পত্র এসেছে ভারতের তরফে ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যোগ দেওয়ার। এরপর থেকে এই আলোচনা তুঙ্গে যে সেপ্টেম্বরের 12-13 তারিখে ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাচ্ছেন কিনা। দেখেন, বেরিয়ে এসে দীনেশ ত্রিবেদী সে বিষয়টা সরাসরি খোলাসা না করলেও সফর যে হচ্ছে সে বিষয়ে কিন্তু ভীষণভাবে ইতিবাচক মতামত দিয়েছেন। তিনি বলেছেন, আগেই তো আমন্ত্রণ পত্র দেওয়া আছে, পরে আরেকটি আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে এবং ভারতের জনগণ, ভারতের প্রধানমন্ত্রী লুক ফরওয়ার্ড করে আছে সামনের দিকে তাকানোর জন্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। সামনের দিকে তাকানোর জন্য বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণ লুক ফরওয়ার্ড করে আছেন। ভারতীয় হাই কমিশনার যেভাবে বললেন যে ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী এখন সামনের দিকে তাকাচ্ছেন, লুকিং ফরওয়ার্ড, তাতে মনে হলো পেছনে অনেক ঘটনা ঘটে গেছে। পেছনে ভারতের ক্ষুব্ধ হওয়ার মতো, রুষ্ট হওয়ার মতো অনেক ঘটনা আছে। ভারতের সাথে সম্পর্কটা একদম তলানিতে ঠেকে গেছে, কিন্তু ভারত বরং মনে করিয়ে দিতে চাইছে বাংলাদেশকে যে ভারত সেসব কিছুই মনে রাখছে না। ভারত লুকিং ফরওয়ার্ড, সামনের দিকে তাকাচ্ছে এবং সামনের দিকে তাকিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের এমন কোনো বিষয় নাই যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে বসলে সমাধান হওয়া অসম্ভব। সবকিছুর সমাধান আছে, কারণ দীনেশ ত্রিবেদী বলছেন, রাজনৈতিক নেতার মতোই বলছেন, যে গণতন্ত্রে ইস্যু তো থাকবেই, কিন্তু সব ইস্যুই সর্ট করা যায়, সব ইস্যুরই একটা সমাধান আছে। কিন্তু বাংলাদেশ কি লুক ফরওয়ার্ড করতে চাইছে? বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে চাইছে? দেখেন, দীনেশ ত্রিবেদী অনেক কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে, কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে একটা শব্দ উচ্চারণ করেন নাই। শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশ রুষ্ট, ক্ষুব্ধ, এ বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেন নাই। শেখ হাসিনার বিষয় নিয়ে কোনো শব্দ উচ্চারণ না করে ভারতের রাষ্ট্রদূত আবারও সে বার্তাটাই সম্ভবত দিতে চাইলেন যে বাংলাদেশকে এখন শেখ হাসিনার ইস্যুকে পাশে রেখে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক গড়তে হবে। পেছনে কি ঘটেছে বা শুধু শেখ হাসিনা ইস্যু আঁকড়ে ধরে থাকলে বাংলাদেশ ভারত সম্পর্কটা কোথাও যাবে না। ভারত ওই প্রসঙ্গে মোটেও আলাপ করবে না। রণধীর জয়সওয়ালের মতো মুখস্থ বলে যাবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতোই একমাত্র উনিই বলবেন, তাও ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলবেন এবং বলে যাবেন এটা ভারত খতিয়ে দেখছে এবং শেখ হাসিনা যা করছেন ভারতে বসে তার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নাই। তার প্রমাণ এই যে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আবার মনে করিয়েছেন যে আমাদের যা ইতিহাস আছে তা তো বদলানো যাবে না, প্রতিবেশী বদলানো যাবে না। আমি একটা কথা সবসময় বলি যে আমরা শুধু সীমান্ত শেয়ার করি না, স্বপ্ন শেয়ার করি। বাংলাদেশে স্থল সীমান্ত, বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকে এই দীনেশ ত্রিবেদী কিন্তু সাংবাদিকদের সঙ্গে প্রথম তার অনুভূতি প্রকাশেই বলেছিলেন যে একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, সেই ভূপেন হাজারিকার গানটার কথা উল্লেখ করেছিলেন। আর আজ বলেছেন যে দুদেশের মধ্যকার সম্পর্ক যদি ভালো হয়, এমন কোনো সমস্যা থাকতে পারে না যেটা আমরা সমাধান করতে পারি না। এটা উইন উইন সিচুয়েশন। দুই দেশে গতিশীল ডেমোক্রেসি, 2 মাস হলো এসেছি, এত সম্মান পেয়েছি, প্রীতি ও ভালোবাসা পাচ্ছি, আমার ভালো লেগেছে। একই দিনে দীনেশ ত্রিবেদী কিন্তু আবার দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও, যে স্বরাষ্ট্রমন্ত্রী এই সবে বলেছেন যে ভারত হাসিনা কার্ড খেললে ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো হবে না। কিন্তু ঘরের ভেতরে একটা প্রীতির সম্পর্ক যে গড়ে উঠছে তার প্রমাণ প্রধানমন্ত্রীর দফতর
থেকে যেমন হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হয়েছে, এসব বিষয়ে কোনো বক্তব্য রাখা হয় নাই, তেমনি প্রধানমন্ত্রী খুব গম্ভীরভাবে দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানাচ্ছেন এমন কোনো ছবিও প্রকাশ করা হয় নাই, বরং একেবারে হাতে হাত জড়িয়ে আছেন সে ছবি প্রকাশ করা হয়েছে এমন দিনে যেদিন আবার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পারাগ জৈন আরো 3 জন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে বাংলাদেশে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের নিরাপত্তা ইস্যু, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ইস্যু, শেখ হাসিনা ফিরলে তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, এসব ইস্যু এবং বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে যেসব জঙ্গি ঘাঁটি গড়ে উঠেছে সেসব জঙ্গি ঘাঁটি ভেঙে দিতে বাংলাদেশ সরকার কি করবে এই নিয়ে সেই গোয়েন্দারা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কিন্তু এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের আগে সাক্ষাৎ করে গেছেন। কাজেই বাংলাদেশের সরকার এখন নানাবিধ চাপের ভেতরে ভারতের সঙ্গে সম্পর্কটাকে যে উন্নয়ন করতে হবে সে বিষয়ে বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একরকমের নিশ্চিতভাবেই সম্মত হয়েছেন বলেই তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন। শুধু তাই নয়, প্রধান পরাগ জৈনকেও সাক্ষাৎ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি খুব ক্ষুব্ধ হয়ে আছেন। তিনি এই যে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের বৈঠক শেষেও সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এবং সেখানে তিনি বলেছেন তারা নাকি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতকে যে ভারত যাতে কোনোভাবেই আর 5 তারিখের মতো বাংলাদেশ রাষ্ট্রের 3টি স্তম্ভ নির্বাহী বিভাগ, জুডিশিয়ারি ও আইনসভার একটি জুডিশিয়ারিকে আর কোনোভাবেই বৃদ্ধাঙ্গুলি দেখানোর সুযোগ না দেয় এবং ভারত সরকার যাতে, আমরা চাই আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি সারা বিশ্ব শ্রদ্ধাশীল হোক, আমরা আশা করব এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। তবে পর্দার আড়ালে যে কি চলছে, কোন পক্ষ যে আসলে কি কথা বলছে ভারত বাংলাদেশের মধ্যে সেটা বলা মুশকিল। কারণ ঠিক যেভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন তখন যেমন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির থেকে শুরু করে আর সব কর্মকর্তাদের বের করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন প্রায় আধা ঘন্টা, ঠিক তেমনি ভাবে গতকালকেও দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে প্রথমে তার পারিষদ বর্গ সহ বৈঠক করার পরে অন্তত 25 মিনিট একান্তে বৈঠক করেন। এখন একান্তের সেই বৈঠকে কি আলোচনা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে সেটা যেমন জানা যায় না, তেমনি জানা যায় না একান্তে আলোচনায় প্রধানের সঙ্গেই বা তারেক রহমানের কি কি বিষয়ে আলাপ হলো। তবে ভারত বাংলাদেশের বরফ যে গলতে শুরু করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভারতের সঙ্গে মৈত্রীর পথে হাঁটতে শুরু করেছেন, যে প্রতিশ্রুতি তিনি দিয়ে এসেছিলেন নির্বাচনের আগে, সে নমুনা নানাভাবেই স্পষ্ট হয়ে উঠছে। সবচেয়ে স্পষ্ট হয়েছে সম্ভবত আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দীনেশ ত্রিবেদীর হাতে হাত রেখে তোলা দারুণ আন্তরিক ওই ছবি। বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার তারেক রহমানের সাথে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়েছে। কি আলোচনা হয়েছে সেই বৈঠকে? এই মুহূর্তে বাংলাদেশে ভারতের প্রায় 23 জন গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তা সফর করছেন। তাদের এই সফরের উদ্দেশ্য কি এবং অনেক আশা থাকা সত্ত্বেও ডক্টর ইউনূসের আর রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না।